আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ফিজিক্স ক্লাসে। তো গত দুইটা ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, যেটা আমাদের ছিল কেস 1, এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেটা আমাদের ছিল কেস 2। আমরা এই দুইটা কেসের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি দেখেছিলাম, এবং এদের ক্ষেত্রে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ফর্মুলাগুলো ইউজ করলে আমাদের কি চেঞ্জেস গুলো আসে চিহ্নের, সেটা আমরা দেখছিলাম। তো আজকে তো আমরা কেস 1 এর ম্যাথ সলভ করেছিলাম, কেস 2 এর থিওরি এবং ম্যাথ সলভ করেছিলাম। আজকে আমরা এমন একটা ম্যাথ প্রবলেম সিলেক্ট করেছি যেটাতে আমাদের কেস 1 ও থাকবে, একই সাথে কেস 2 ও থাকবে। তো এই ম্যাথ করলে এই চ্যাপ্টার থেকে আর আসলে কোনো ম্যাথ করতে হয় না এই নিক্ষিপ্ত বস্তু আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। তো আজকে আমাদের এই আলোচনা শেষ হওয়ার পরে আমাদের পাওয়ার নিয়ে কিছু আলোচনা থাকবে, এরপরে আমাদের কর্মদক্ষতা নিয়ে আলোচনা থাকবে, কৃত কাজ। আচ্ছা, এগুলো আমাদের বেসিক কনসেপ্ট, এগুলা অনেক ইজি জিনিস, আমরা সলভ করব, একটা একটা করে ম্যাথ সলভ করব। আচ্ছা, তো এই ক্ষেত্রেও আমরা কিছু ম্যাথ সিলেক্ট করে রাখছি যেটা করলে আসলে পুরা কনসেপ্ট প্লাস ম্যাথ কাভার হয়ে যায়। তো আমরা এই ম্যাথ সলভ করার জন্য একটা কোশ্চেন সিলেক্ট করছি, সেটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ডের একটা প্রশ্ন। সেটা হচ্ছে আমার দিনাজপুর বোর্ড 2024-এর একটা প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2024-এর একটা প্রশ্ন। তো আমি যদি এটা একটু দাগাইতে চাই তার আগে একটা কথা বলে নিই। আমাদের এই চ্যাপ্টার থেকে আজকে ক্লাস হয়ে গেলে ম্যাক্সিমাম মানে সবকিছুই কাভার হয়ে যায় আসলে। আমাদের শুধু বাকি থাকবে স্প্রিং এর যে একটা টপিক আছে, স্প্রিং। তো এটা ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে থাকবে। আচ্ছা, স্প্রিং এর বিভব শক্তি। তো এইটা করার সাথে সাথে আমরা আর কিছু দুই একটা হয়তো বোর্ড কোশ্চেন দেখব। তো এটা আমাদের নেক্সট ক্লাসে হবে। আচ্ছা, তো আমি একটু যদি দাগানোর চেষ্টা করি কি বলছে দিনাজপুর বোর্ডের ম্যাথে। তো এটা ছিল আমাদের এরকম একটা উদ্দীপক দেয়া আছে, আর এই পয়েন্টে একটা বস্তু আছে, সেটা হচ্ছে আমাদের এই পয়েন্টের বস্তুটা হচ্ছে আমাদের এ। এটা হচ্ছে আমাদের এ বস্তু, যেটাকে নিক্ষিপ্ত করা হয়েছে, মানে পড়ন্ত বস্তু যেটা পড়তেছে, তাহলে এ বস্তুটা এভাবে পড়তেছে। এবং এইখানে একটা বস্তু আছে বি, যেটা ইউ আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তো এই এ বস্তুর দেওয়া হচ্ছে 2 কেজি, ভর দেওয়া 2 কেজি, এবং বি বস্তুর ভর দেয়া আমাদের 1.913 কেজি, এবং এইখানে আদিবেগ যেটা বলে দেওয়া আছে যে 30 মিটার পার সেকেন্ড বেগে একে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এ একটা বস্তু দেওয়া, সে নিচের দিকে পড়বে, এটা আমাদের কেস 1। এই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এটা আমাদের কেস 1, এবং বি আরেকটা বস্তু যাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, সেটা আমাদের কেস 2। এখন প্রশ্নে বলা আছে, প্রশ্নে এইভাবে বলছে যে পরস্পরকে অতিক্রম করার সময়, তাহলে দেখেন, একটা বস্তু যখন এভাবে নিক্ষিপ্ত হবে, ধরেন দুইটা বস্তু, এই দুইটা বস্তু একটা নিচে থেকে নিক্ষেপ করব, একটা উপর থেকে ছেড়ে দিব। তাহলে দেখেন, এই যে ছাড়তেছি নিক্ষেপ করতেছি, এইরকম কোন একটা পয়েন্টে এসে একজন আরেকজনকে অতিক্রম করবে, এরকম একটা পয়েন্টে। তো সেই কথা বলছে যে পরস্পরকে অতিক্রম করার সময়, পরস্পরকে অতিক্রম করার মুহূর্তে, অতিক্রম করার মুহূর্তে অতিক্রম করার মুহূর্তে আমাদের এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা। তাহলে এ বস্তু, এ ও বি এর শক্তি সমান হবে কিনা, এই একটা ম্যাথ করলে আমাদের আশা করা যায় সম্পূর্ণ কনসেপ্ট আরেকবার ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা এই নিক্ষিপ্ত পর্যন্ত আলাদাভাবে প্র্যাকটিস করবো না, এই একটা ম্যাথ প্র্যাকটিস করলে আমাদের সবকিছু কাভার হয়ে যায়। আচ্ছা, তাহলে দেখেন, আমি যখন কোনো একটা বস্তুর শক্তি বের করতে চাই, তখন ভূমি থেকে তার একটা আমার ডিস্টেন্স লাগে বিভব শক্তি বের করার জন্য। আবার গতি শক্তি বের করার জন্য এই পয়েন্টে আমাদের একটা ভি দরকার হয়, ভি। সেই ভি জানার জন্য আমাদের আবার জানতে হয় সরণ বা উল্লম্ব সরণ আমরা যেটাকে বলি। তো বেসিক্যালি আমরা যেটা করব, প্রথমে আমরা
সেই উচ্চতাটা বের করব, যে কোন উচ্চতার জন্য, কোন উচ্চতায় যে এই বস্তু এবং এই বস্তু পরস্পরকে অতিক্রম করে। তো ধরেন আমি মনে করলাম আমাদের আহ এইরকম কোনো একটা পয়েন্টে, এইরকম কোনো একটা পয়েন্টে একজন আরেকজনকে অতিক্রম করে। তাহলে এরকম কোনো একটা পয়েন্টকে আমি ধরলাম, ভূমি হতে ডিস্টেন্স আমি ধরলাম এক্স। আচ্ছা, তাহলে আমি এইটাকে আরেকটু লম্বা করে দেই, যে এইটা এই পয়েন্টে আসছে, আর আমাদের এ বি বস্তুটা এই পয়েন্ট পর্যন্ত আসছে। আচ্ছা, আমি ধরে নিব এইখান থেকে এই হাইট, কোন হাইট, যে হাইটে এই যে এই হাইট, যে হাইটে একজন আরেকজনকে অতিক্রম করবে, তাহলে আমি এটাকে যদি এক্স ধরে নেই। আচ্ছা, এটাকে আমি এক্স ধরে নিলাম যে এই পয়েন্টে দুইজন দুইজনকে অতিক্রম করবে। এখন আমাদের এই পয়েন্টে বিভব শক্তি দরকার, গতি শক্তি দরকার, যেহেতু সমষ্টি বের করতে, যেহেতু আমাদের শক্তি বের করতে বলছে, এই পয়েন্টে বিভব শক্তি এবং গতি শক্তি দুইটাই আমাদের দরকার। এই জন্য আমরা কি করবো, প্রথমে এই হাইটটুকু আমরা বের করে নিব। আচ্ছা, তাহলে এইটুকু যদি এক্স হয়, আমাকে দেখি বলেন এই ডিস্টেন্সটুকু কত হবে, উপরের ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটুকু আমাদের কত হবে। আচ্ছা, এখন দেখেন প্রশ্নে আমাদের পুরা ইটা দেওয়া আছে, মানে এইখান থেকে এই ডিস্টেন্সটুকু দেওয়া হচ্ছে 120 মিটার, আমাদের যাত্রাপথ দেওয়া হচ্ছে 120 মিটার। এখন দেখেন এই পয়েন্ট আমরা জানি, এখন আমরা এই ডিস্টেন্সটুকুও বের করে রাখবো। এখন দেখেন এই ডিস্টেন্সটুকু আমি যদি রেড কালার দিয়ে মার্ক করি, রেড কালার, তাহলে দেখেন আমি এইটুকু ধরছি এক্স, আর এই পুরাটুকু হচ্ছে আমার 120। তাহলে দেখেন এই পুরোটুকু হচ্ছে আমার 120। এখন দেখেন আমি কি লিখতে পারি না যে এই সবুজ অংশ সমান, দেখেন এই সবুজ অংশ সমান লাল অংশ প্লাস কালো অংশ। তাহলে আমি একটু লিখি, দেখেন এটা আমরা গতদিন করাইছি, তাহলে লাল প্লাস কালো সমান সবুজ। কারণ দেখেন এই ডিস্টেন্সটুকু যা, আমাদের এই ডিস্টেন্সটুকুও তাই, আবার এই ডিস্টেন্সের মধ্যে কি আছে, লাল আছে প্লাস কালো কালার আছে। তাহলে লালটুকুকে আমি ধরে নিছি, লালটুকু বের করব, তাহলে কালোটুকু ধরে নিছি আমি এক্স, আর এই সবুজটুকু আমাদের দেওয়া 120। তাহলে এইখান থেকে যদি আমি লাল বের করতে চাই, লাল ইকুয়াল টু সবুজ মাইনাস কালো, সবুজ মাইনাস কালো। এখন মান বসান, দেখেন সবুজের মান 120, কালোর মান এক্স। তাহলে আমরা বুঝলাম এই যে আমাদের লাল অংশ, এই যে লাল অংশ 120 মাইনাস এক্স, এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। এইবার আমরা কি করব, এখানে তো আমার দুইটা কেস আছে তাই না, কেস 1 পড়ন্ত বস্তু এবং কেস 2 আমাদের নিক্ষিপ্ত বস্তু। আমরা এখন এই চিত্রটাকে আলাদা করে লিখব, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একবার লিখব, ক্যালকুলেশন করব, আবার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যেটা আমাদের কেস 1, এই যে এ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা একবার আলাদা করে ক্যালকুলেশন করব। তাহলে একটু দেখেন আমি প্রশ্নটাও মিশাইয়া দেই। আচ্ছা, প্রশ্নটা মিশাইয়া দেই আমি, তাহলে প্রশ্নটাও, ঠিক আছে প্রশ্নটা আমাদের থাকুক। তাহলে দেখেন আমি কি করব, কেস 1 যেটা আমাদের পড়ন্ত বস্তু, আমি একটু লিখি, কেস 1 পড়ন্ত বস্তুর জন্য আমরা ক্যালকুলেশন করব। পড়ন্ত বস্তুটা হচ্ছে আমাদের এ। তাহলে আমি দেখেন ফিগারটা একটু আরেকবার ড্র করি। তাহলে এইখান থেকে আমার একটা বস্তু পড়তেছে এ, এ আমাদের পড়ন্ত বস্তু, এ আমাদের পড়তেছে এইরকম একটা পয়েন্টে। তাহলে আমাদের এই পয়েন্টে বিভব শক্তি এবং গতি শক্তি বের করতে হবে, এই পয়েন্টে। তাহলে ভূমি হইতে এই পয়েন্টের হাইট হচ্ছে আমার এক্স, আর এইটুকু আমরা একটু আগে বের করছি 120 মাইনাস এক্স। আচ্ছা, এ বস্তুর ভর দেওয়া 2.0 কেজি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কথা। এখন দেখেন কি হয়েছে, এই এক্সটা যদি আপনি না জানেন, এই এক্স, এই এক্সটা যদি আপনি না জানেন, ধরেন এই বিন্দুকে আমরা ধরলাম ডি বিন্দু, ডি, তাহলে এই এক্স এর মান যদি আপনি না জানেন, তাহলে কি আপনি এই বিন্দুতে বিভব শক্তি বের করতে পারবেন? পারবেন না। আপনি কি গতি শক্তি বের করতে পারবেন? পারবেন না। এই জন্য আমরা কি এই হাইটটা বের করার চেষ্টা করি। তাহলে দেখেন আমরা যদি একটা ফর্মুলা লিখি, এস ইকুয়াল ইউটি
হাফ এ টি স্কোয়ার, এটা আমাদের ছিল এক্স অ্যাক্সিস বরাবরের একটা ফর্মুলা। তো এইটাকে আমরা যখন ওয়াই অ্যাক্সিস বরাবর ব্যবহার করি তখন আমরা এই এস এর জায়গায় লিখি এইচ, এস এর জায়গায় লিখি আমরা এইচ, এবং এ এর জায়গাতে আমরা লিখি জি, যেটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। এখন একটু দেখেন, আমি যদি দেখাই অভিকর্ষজ ত্বরণ কি জিনিস। কোনো একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তুকে পৃথিবী তার নিজের দিকে জি মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে টানে, তাহলে এর দিক হবে নিচের দিকে। আমরা একটু দিকগুলা দেখি তাহলে এই কেসের জন্য। এরপরে দেখেন, আচ্ছা, যখন কোনো একটা বস্তু পড়বে নর্মালি আমরা নিচের দিকটাকে যদি পজিটিভ ধরি তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়, ঠিক আছে। আর যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করব তখন উপরের দিকটাকে পজিটিভ ধরবো। আচ্ছা, তাহলে আমরা নিচের কেস ওয়ানের ক্ষেত্রে নিচের দিকটাকে পজিটিভ ধরলে দেখেন সরণ কতটুকু হয়েছে, এইখান থেকে এইটুকু হয়েছে আমার সরণ। দূরত্ব কত? সরণ আমরা কিভাবে বের করি? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে সরলরৈখিক দূরত্ব, তাহলে এই বিন্দুতে আমরা চাচ্ছি সবকিছু, তাহলে এটা আমাদের শেষ বিন্দু। আদি বিন্দু থেকে শেষ বিন্দু সরলরৈখিক দূরত্ব দেওয়া আমার হচ্ছে 120 মাইনাস এক্স। এখন দেখেন, কোনো একটা বস্তুকে আপনি যখন এইখানে মুক্তভাবে ছেড়ে দেবেন এইখান থেকে, এই পয়েন্টে পিক পয়েন্টে তার বেগটা হচ্ছে জিরো, মানে তার আদি বেগটা হচ্ছে জিরো। তাহলে এই পুরোটা হয়ে যাবে আমাদের জিরো, এটা নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নাই। এখন দেখেন চিহ্নটা একটু আমরা দেখি, চিহ্ন এইচ আর জি। এখন দেখেন এইচটা কোন দিকে? আদি বিন্দু এইটা, শেষ বিন্দু এইটা, তাহলে আদি বিন্দু থেকে যখন শেষ বিন্দুর দিকে আসছে তাহলে এর দিকটা নিচের দিকে। এবং আমি আগের ক্লাসেও বলছি, আবার বলতেছি, জি এর দিক, জি অভিকর্ষ ত্বরণ সব সময় নিচের দিকে হবে, তাহলে এই জিটা নিচের দিকে, তাহলে এর আগে প্লাস এবং এখানে প্লাস, তারপরে দেখেন হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। টি আমাদের স্কেলার রাশি, এইটা নিয়ে আমরা কনসার্ন হব না। এখন দেখেন, মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, যখন একটা ইকুয়েশনে দুইটা আননোন থাকে, দুইটা আননোন রাশি থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখেন এখানে আমরা এক্স জানি না, টি জানি না। যখন দুইটা আননোন রাশি থাকে তখন আমরা একটা ইকুয়েশন দিয়ে, সেই একটা ইকুয়েশন দিয়ে দুইটা রাশির মান বের করতে পারি না। এই ইকুয়েশন সলভ করার জন্য আমাদের আরো একটা ইকুয়েশন প্রয়োজন। তাহলে নিড অ্যানাদার ইকুয়েশন, আমি যদি একটু লিখি, আমাদের আরো একটা ইকুয়েশন প্রয়োজন, নিড অ্যানাদার ইকুয়েশন, আমাদের আর একটা ইকুয়েশন দরকার এইটা সলভ করার জন্য। তাহলে আমরা আর একটা ইকুয়েশনের জন্য, এইটা আমরা কেস ওয়ান লিখছি, কেস ওয়ান। এই পাশে দেখেন আমি এখন কেস টু যদি একটু লিখি, তাহলে আমি এই পাশে করব হচ্ছে আমার কেস টু লিখবো। দেখেন কেস ওয়ান আমরা এখানে দাগাইছি, এই পাশে আমরা দাগাবো কেস টু। তাহলে আমি যদি একটু লিখি, দেখেন কেস একটু উপর থেকে লিখি, তাহলে এটা হচ্ছে আমাদের কেস টু। কেস টুতে কি হয়েছে বলেন তো? কেস টুতে আমরা নিক্ষিপ্ত বস্তু নিয়ে আলোচনা করছি, ভূমি থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করব। তাহলে দেখেন আমরা একটু ফিগারটা ড্র করার চেষ্টা করি, তাহলে আমাদের ভূমিতে ছিল বি বস্তু, যেটাকে ইউ আদি বেগে নিক্ষেপ করা হয়েছে, হচ্ছে ইউ এর মান দেওয়া 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এইরকম একটা পয়েন্ট ধরছিলাম, এরকম একটা পয়েন্ট, এইরকম একটা, এই পয়েন্টে আমরা বিভব শক্তি বের করব এবং গতি শক্তি বের করে দুইটা সমষ্টি করে দেখব দুইটা কেজের জন্য এই এক্স উচ্চতায় বিভব শক্তি এবং গতি শক্তির যে সমষ্টি, যে শক্তি, এটা আমাদের সমান কি সমান না। আশা করি এতটুকু আমরা বুঝছি। তাহলে আমরা এইটুকুকে কি ধরছিলাম? এইটুকুকে ধরছিলাম আমরা এক্স। তাহলে আমি যদি একটু লিখি, এইটুকু ডিস্টেন্স আমার এক্স, এবং উপরের অংশটুকু হচ্ছে আমাদের 120 মাইনাস এক্স। তাহলে উপরের অংশটুকু আমাদের 120 মাইনাস এক্স। এখন আমরা দেখেন এখানে যে ফর্মুলাটা ইউজ করছি, দেখেন আমরা কেস ওয়ানে যেই ফর্মুলাটা ইউজ করছি, এই যে এই ফর্মুলাটা ঠিক সেম ফর্মুলা আমরা এইখানে ইউজ করব। দেখেন তাহলে এইখানে ইউজ করলে কি হবে? আচ্ছা, তাহলে এস ইকুয়াল ইউটি, আমরা চিহ্ন আগেই দিব না,
তাহলে এটা আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ইউজ করছি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যখন আমরা ইউজ করি তখন আমাদের এই এইচটা হয়ে যায় হচ্ছে, এসটা হয়ে যায় এইচ, এবং এই এটা হয়ে যায় জি। এ ছিল ত্বরণ, যখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর ইউজ করতাম তখন এটা ছিল ত্বরণ, আর যখন ওয়াই অ্যাক্সিস বরাবর ইউজ করব এই ফর্মুলা তখন আমাদের এটা হবে অভিকর্ষ ত্বরণ, যার দিক সবসময় খাড়া নিচের দিকে। এইবার দেখেন আমি এই কেজের জন্য উপরে নিক্ষেপ করতেছি, তাহলে আমি এই কেজের জন্য উপরের দিকটাকে ধরবো পজিটিভ। তাহলে দেখেন আপনার ইচ্ছা, আপনি নিচের দিকটাকে পজিটিভ ধরতে পারেন, উপরের দিকটাকেও পজিটিভ ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তো ইজি হয়, সব থেকে ইজি হয় যখন নিচের দিকে পড়বে তখন নিচের দিকটাকে পজিটিভ ধরবেন, যখন উপরের দিকে উঠবে তখন উপরের দিকটাকে পজিটিভ ধরবেন। সব থেকে ইজিয়েস্ট হয়, মানে চিহ্নগুলা নিয়ে এত চিন্তা করতে হয় না তখন আমাদের। তাহলে দেখেন উপরের দিকটাকে পজিটিভ ধরছি, এখন দেখেন বস্তুটা ছিল এই বিন্দুতে, আদি বিন্দু, শেষ বিন্দু আমরা কনসিডার করেছি হচ্ছে ডি দিয়ে। এই যে দেখেন শেষ বিন্দুকে আমরা কনসিডার করছি ডি দিয়ে, তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে গেছে, তাহলে এইচ এর দিক কোন দিকে দেখেন তো, এইচ এর দিক, এইচ এর দিক উপরের দিকে। এরপরে দেখেন ইউ, ইউ কি আমাদের আদি বেগ, তাহলে একে 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছি আমি, উপরের দিকে। তাহলে উপরের দিকে নিক্ষেপ করলে দেখেন তো উপরের দিকটাকে আমি পজিটিভ ধরছি, তাহলে ইউ এর দিক পজিটিভ। এবার জি তে আসেন, জি দেখেন জি খাড়া নিচের দিকে সব সময়, তাহলে এর আগে পজিটিভ, ইউ এর আগে পজিটিভ এবং জি এর আগে নেগেটিভ। টি নিয়ে কেন চিহ্ন বসাইলাম না টি, কারণ টি হচ্ছে আমাদের স্কেলার রাশি, এটাকে প্রকাশ করার জন্য আমাদের কোনো দিক বলে দিতে হয় না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন দেখেন আমি এখানে কি করতে পারি, এই এইচ বলতে আমার বোঝাচ্ছে ভূমি থেকে উল্লম্ব সরণ, এই সূত্রের এইচ এর পরিচয় হচ্ছে উল্লম্ব সরণ, যেটার দিক আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিক, এবং দূরত্ব আদি বিন্দু হইতে, আদি বিন্দু হইতে দেখেন দূরত্ব হচ্ছে আদি বিন্দু হইতে শেষ বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের এইচ। তাহলে এইচ হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু, এক্স ইকুয়াল টু ইউ হচ্ছে আমাদের 30t মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি এর উপরে স্কোয়ার। এটা আপনি দেন 2 নাম্বার ইকুয়েশন। এখানে দেখেন আমরা এইচ জানি না, এই সূত্রে এইচ জানি না, টি জানি না। আবার এই যে কেস 1 এর ফর্মুলাতে এক্স জানি না, টি জানি না, তাহলে দেখেন এখানেও আমরা এক্স জানি না, এটা আমাদের আননোন, এবং এখানে টি আমাদের আননোন। আমাদের এখন দুইটা ইকুয়েশন, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমরা ভ্যালুগুলা পেয়ে যাব। এখন দেখেন আমি যদি এই যে মানটা এক্স এর যে মান পাইছি এই মানটা আমি এখন এখানে বসাবো, এই এক্স এর মান এখানে বসাবো, তাহলে 2 নং এবং 1 নং কে কম্বাইন্ড করে আমি পাবো, আচ্ছা 2 নং এবং 1 নং কে কম্বাইন্ড করে আমি পাবো, আমাদের ক্যালকুলেশনের জায়গার আসলে স্বল্পতা। তাহলে আমি একটু দেখি, 120 মাইনাস দেখেন এক্স এর মান 30t মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা এক্স এর মান বসাইলাম, এইটুকু আমার এক্স এর মান, এই যে এইটুকু আমার এক্স এর মান, এইখান থেকে এইটুকু আমরা এক্স এর মান বসাইলাম। এরপর আমাদের বাকি অংশটুকু, এইটুকু দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে ইকুয়াল টু, এখন আমি এই অংশটুকু লিখবো এইটুকু, তাহলে দেখেন হাফ জি স্কোয়ার। এইবার দেখেন মাইনাস আছে মাইনাস, তাহলে এই মাইনাস দিয়ে একবার একে গুণ, এই মাইনাস দিয়ে একবার একে গুণ, তাহলে দেখেন আমি একটু গুণ করি, তাহলে আমার থাকবে 120 মাইনাস 30t প্লাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। এখন দেখেন প্লাস হাফ জি টি স্কোয়ার এই পাশের, আর এই পাশেরটা কাটা, তাহলে এইখান থেকে আমার টি এর মান আসে, টি ইকুয়াল আসবে 120 ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু 4 সেকেন্ড। আমরা দেখেন টি এর ভ্যালু পাইছি টি, এই টি এর ভ্যালু যদি আমরা এখন এই ইকুয়েশন অথবা এই ইকুয়েশনে বসাই তাহলে আমরা এক্স পেয়ে যাব। তাহলে আমি এই টি এর ভ্যালুটা এই ইকুয়েশনে বসাবো, তাহলে দেখেন
এক্স ইকুয়াল টু টি আমরা কত পাইছি? টি পাইছি আমরা 4 সেকেন্ড, 4 সেকেন্ড। এই যে টি এর ভ্যালু আমরা পাইছি 4 সেকেন্ড। তাহলে আমি যদি একটু বসাই তাহলে কি আসে দেখেন, 30 ইন্টু 4 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 4 এর উপর স্কোয়ার। তাহলে আমাদের এইচ এর মান আসবে, এক্স এর মান আমাদের আসবে, আমাদের এক্স এর মান আসে হচ্ছে তাহলে 41.6। আমাদের যে এক্স এর মান আসবে 41.6, 41.6 মিটার। আচ্ছা, তাহলে এটা আমরা ধরছি ভূমি থেকে, তাহলে ভূমি থেকে এক্স উচ্চতায়, ভূমি হইতে এই উচ্চতায়, কোন উচ্চতা 41.6 মিটার উচ্চতায়, 41.6 মিটার উচ্চতায় আমাদের একটা বস্তু, এই যে বস্তু এভাবে অতিক্রম করবে এই উচ্চতায়, এই উচ্চতা ভূমি থেকে কতটুকু? 41.6 মিটার। আমাদের এই উচ্চতা 41.6 মিটার। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শক্তি বের করতে হবে, শক্তি। তাহলে দেখেন আমরা শক্তিটা বের করব কোথায়? আমরা কেস 1 এর জন্য একবার শক্তি বের করব এই ডি বিন্দুতে, এবং কেস 2 এর জন্য একবার ডি বিন্দুতে শক্তি বের করব। তাহলে আমি এইখানে একটু জায়গা করে নিচ্ছি। দেখেন এখানে আমরা কেস 1 এর শক্তি বের করব, কেস 1। তাহলে এখানে আমাদের কেস 1 এর শক্তি দেখেন, শক্তি আমরা কি জানি? এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার, মানে গতি শক্তি এবং বিভব শক্তি। তাহলে এই এইচটা কোন এইচ? এই এইচ এর পরিচয় হচ্ছে আপনি ভূমি হইতে, ভূমি হইতে যেই উচ্চতায়, ভূমি হইতে যেই উচ্চতায় বিভব শক্তি চাচ্ছেন সেই উচ্চতা। তাহলে আমি এখানে লিখলাম ডি এবং ভি, ডি আমি লিখলাম, মানে ডি বিন্দুতে আমি বিভব শক্তি চাচ্ছি। তাহলে দেখেন তো কেস 1 এর কথা চিন্তা করেন, কেস 1 কি করছেন? উপরে থেকে এভাবে মুক্তভাবে ছেড়ে দিয়েছেন, এই যে ডি পয়েন্টে আসছে। তাহলে দেখেন তো এই ডি পয়েন্টের হাইট ভূমি থেকে কতটুকু? এই ডি পয়েন্টের হাইট ভূমি থেকে এক্স। তাহলে আমি এই এখানে বসাবো এক্স। তাহলে এম জি এক্স প্লাস প্লাস হাফ এম ভি ডি স্কোয়ার। এখন দেখেন কেস 1 পড়ন্ত বস্তু এখান থেকে এইভাবে পড়তেছে, তাহলে ভি ডি স্কোয়ারের সূত্র আমরা জানি ইউ স্কোয়ার প্লাস টয়েস জি এইচ। আচ্ছা, প্লাস কেন দেখেন তো, জি এর আগে প্লাস কেন? আমরা নিচের দিকে পড়তেছে, নিচের দিকে পজিটিভ ধরছি, তাহলে জি নিচের দিকে কাজ করে সবসময়, এই যে জি, তাহলে নিচের দিকটা পজিটিভ। এবং দেখেন এই এইচ এর পরিচয় হচ্ছে উল্লম্ব সরণ, এইচ কে আমরা বলি উল্লম্ব সরণ, যেটার দিক হয় আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তাহলে দেখেন কেস 1 আদি বিন্দু শেষ বিন্দু, তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দু দূরত্ব হচ্ছে আমার 120 মাইনাস 120 মাইনাস আমার এক্স। এখন দেখেন একটা বস্তু, পড়ন্ত বস্তু এরকম ছিল, স্থির অবস্থায় ছিল, তাহলে তার আদি বেগ 0। তাহলে দেখেন এম জি এক্স প্লাস হাফ এম ইন্টু, তাহলে হাফ এম, আচ্ছা তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করেন, ইন্টু টয়েস জি, আর এইচ উল্লম্ব সরণ হচ্ছে 120 মাইনাস আমার এক্স। এবার দেখেন এই টু কাটা, তাহলে এখানে থেকে এম জি এক্স প্লাস গুণ করে দেন, এইটা দিয়ে 120 কে গুণ, আবার এইটা দিয়ে মাইনাস এক্স গুণ, তাহলে এম জি ইন্টু 120 মাইনাস এই যে মাইনাস মাইনাস এম জি এক্স। তাহলে দেখেন প্লাস এম জি এক্স, আমাদের প্লাস এম জি এক্স মাইনাস এম জি এক্স কাটা থাকে শুধু এম জি ইন্টু 120। এটা ক্যালকুলেশন করলে আপনি পাবেন এইখানে এ বস্তুর ভর, এ বস্তুর ভর কত? 2, আর 0.2 গুণন জি আমাদের 9.8 গুণন এটা আমাদের 120। এখান থেকে আমাদের মান আসবে মেবি 200, এখান থেকে আমাদের মান আসবে, আচ্ছা এখান থেকে আমাদের যে মানটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। কোথায় করলাম? এইখানে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার।
এইভাবে একইভাবে আমরা এই ডি পয়েন্টে বি বস্তুর জন্য শক্তি পরীক্ষা করব। তারপরে যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ দুইটা বস্তু সমান, যদি ইকুয়াল না হয় বলবো দুইটা বস্তু সমান না। একটু দাঁড়ান, তাহলে বলবো দুইটা বস্তু সমান না। সেটা আমাদের আসবে 235.2 জুল আসবে আমাদের এইটা। তাহলে এইটা আমাদের হইলো কেস 1 এর জন্য। এখন এই জিনিসটাই আমরা করব কেস 2 এর জন্য। তারপরে যদি ইকুয়াল হয় বলবো সমান, না হলে বলবো সমান না। কিন্তু কেস 2 টা আমরা করব কোথায়? আমি যদি একটু এইখানে কেস 2 টা করতে চাই, কেস 2 টা যদি আমি একটু এইখানে করতে চাই, দেখেন বসিয়ে দিলাম। তাহলে কেস 2 টা যদি আমি এইখানে করতে চাই, দেখেন তাহলে কেস 2 তে আমরা কি করতেছি, এটা আমাদের কেস 2 তে আমরা শক্তি বের করতেছি, শক্তি। তাহলে কেস 2 তে দেখেন শক্তি আমি লিখি আগে ফর্মুলা mgh প্লাস হাফ এম ভি এর উপরে স্কয়ার। তাহলে আমাকে বলেন এই এইচ এর পরিচয় হচ্ছে ভূমি হইতে কত উচ্চতায় আপনি বিভব শক্তি বের করতে চাচ্ছেন সেই উচ্চতা ভূমি হইতে, আর এই ভি হচ্ছে যেই পয়েন্টে গতি শক্তি বের করতে চাচ্ছেন সেই পয়েন্টের উচ্চতা, সেই পয়েন্টের বেগ হচ্ছে ভি ডি স্কয়ার, ভি স্কয়ার। তাহলে আমি চাচ্ছি ডি পয়েন্টে কেস 2 এর জন্য আমি চাচ্ছি ডি পয়েন্টে, তাহলে আমি এখানে লিখবো ডি আর এখানে লিখবো ডি। তাহলে দেখেন আমার কি আসে এম জি। এখন দেখেন ভূমি হইতে দেখেন ভূমি থেকে কত উচ্চতায় আপনি চাচ্ছেন, এক্স উচ্চতায়। তাহলে এম জি এক্স প্লাস হাফ এম। এখন ভি স্কোয়ারের মান আপনার দরকার। দেখেন আপনি কেস 2 তে নিক্ষেপ করছেন, এইভাবে নিক্ষেপ করছেন, এইভাবে নিক্ষেপ করার পরে যখন ডি বিন্দুতে বেগ কত এটা যখন আমরা জানতে পারবো তখনই আমাদের এই পয়েন্টের গতিশক্তি বের হবে। তাহলে ভিডি স্কোয়ার আমরা জানি ইউ স্কোয়ার প্লাস টয়েস জি এইচ। দেখেন তো প্লাস কেন দিলাম, এর মাঝখানে প্লাস কেন দিলাম? দেখেন যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করব, আপনি উপরের দিকটাকে পজিটিভ ধরেন বা আপনি নিচের দিক থেকে পজিটিভ ধরবেন আপনার ইচ্ছা, কিন্তু এখানে কথা হচ্ছে যখন আপনি উপরের দিকে নিক্ষেপ করবেন দেখা যায় ম্যাক্সিমাম কেসে উপরের সবাই পজিটিভ হয়, মানে সবগুলো উপরের দিকে পজিটিভ হয়। যেমন দেখেন এখানে ইউ আদিবেগ উপরের দিকে, আমরা এই যে দেখেন ইউ এর দিক উপরের দিক, তাহলে ইউ প্লাস জি এর দিক দেখেন তো আমাদের জি এর দিকটা নিচের দিকে, হ্যাঁ এখানে মাইনাস হবে মাইনাস। তাহলে দেখেন আমাদের জি এর দিকটা নিচের দিকে, তাহলে জি যদি আমার নিচের দিকে হয় আমি ধরলাম মাইনাস, আর এইচ এর দিকটা উপরের দিকে প্লাস, তাহলে প্লাস মাইনাস গুণ করলে হয় আমাদের মাইনাস। তাহলে এইখানে মাঝখানে আমরা দিলাম মাইনাস। এখন দেখেন আমরা কি করব, এম জি এক্স আমাদের থাকুক প্লাস এম জি এক্স প্লাস, এখন দেখেন এই এই বাইরের অংশটুকুতে ভিতরের অংশকে গুণ করেন, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ইউ স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 2g। এই এইচটা কোন এইচ বলেন তো? এই এইচ হচ্ছে উল্লম্ব সরণ, এই সূত্রের এইচ উল্লম্ব সরণ, আর mgh এর এইচ হচ্ছে ভূমি হইতে উচ্চতা। তাহলে দেখেন এটা যদি উল্লম্ব সরণ হয় তাহলে দেখেন তো কেস 2 এর জন্য উল্লম্ব সরণ কত? এটা আদি বিন্দু। কিভাবে বের করি উল্লম্ব সরণ? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে সরলরৈখিক দূরত্ব। তাহলে এটা আদি বিন্দু, এটা আমাদের শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দু কত দেখেন তো? আদি বিন্দু থেকে শেষ বিন্দু হচ্ছে আমাদের এক্স। তাহলে আমি এখানে লিখবো এক্স। দেখেন এই টু কাটা, মাঝখানে একটা এম বাদ পড়ছে। তাহলে দেখেন এইখানে mgx এইখানে mgx কাটা, থাকে শুধু আমাদের হাফ এম এর মান 1.913 মেবি 9.913, হ্যাঁ 9 পয়েন্ট কোথায় ছিলাম 9.913 ইন্টু ইউ হচ্ছে আমাদের 30-এর উপর স্কোয়ার। এইটাকে ক্যালকুলেশন করলে আপনি পাবেন, এইটাকে ক্যালকুলেশন করলে আপনি পাবেন 860 পয়েন্ট
860.5 জুল। তাহলে এ পয়েন্টের বিভব, এ পয়েন্টের টোটাল এনার্জি আর বি পয়েন্টের টোটাল এনার্জি কি সমান? আমরা বলবো এখন যে না, আমরা বের করছি, আমরা বলবো সমান না। আশা করি আমরা এতটুকু বুঝতে পারলাম। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। আমরা সামনের দিনে আমরা এই টপিকটুকু কভার করব এবং সাথে স্প্রিং এর কনসেপ্ট দেখব এবং ম্যাথ দেখব, এগুলার কনসেপ্ট দেখব এবং ম্যাথ দেখব। আমি আবার বলি, এই একটা ম্যাথ বুঝলে আপনার শক্তির সংরক্ষণশীলতা নীতি 2 কেজের জন্যই আপনি পারবেন। আমরা প্রথমে শিখছিলাম কেজ 1, পরে শিখছিলাম কেজ 2, আর আজকে আমরা দুইটা একসাথে করলাম, দুইটা একসাথে ছিল। এরপর আমরা কেজ 1 কে আলাদাভাবে ক্যালকুলেশন করলাম, আলাদাভাবে ক্যালকুলেশন করার পরে আমরা আবার কেস 2 কে আলাদাভাবে ক্যালকুলেশন করলাম। আচ্ছা, তারপরে সেইখান থেকে আমরা প্রথমে হাইট বের করলাম, কোন উচ্চতায় একজন আরেকজনকে অতিক্রম করবে। কেন হাইট বের করলাম? কারণ আপনি যখন একটা বস্তুর বিভব শক্তি বের করতে যাবেন, তখন আপনার অবশ্যই তার উচ্চতা জানতে হবে, ভূমি থেকে উচ্চতা জানতে হবে। তাহলে ভূমি থেকে উচ্চতা x, এটার মান যদি আমি না জানি, তাহলে আমার এই বিন্দুতে আমি বিভব শক্তিও বের করতে পারবো না। আবার দেখেন, এই বিন্দুতে যখন আমি গতি শক্তি বের করতে যাব, তখন ভি বের করতে হবে। ভি বের করার জন্য আমাদের আবার উল্লম্ব সরণ দরকার, আবার আমাদের এইচ দরকার। তো আলটিমেটলি আমাদের এই ডিসটেন্সটুকু এবং এই ডিসটেন্সটুকু বের করতে হবে আগে। তো আমরা আগে দুইটা ইকুয়েশন থেকে টি এর মান বের করছি, করে একটা মান বসায় দিয়া টি এর মানে একটা ইকুয়েশনে বসায় দিয়ে এক্স বের করছি। এরপরে এই এক্স উচ্চতায় এই বিন্দুতে আমরা বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি বের করছি দুই বস্তুর ক্ষেত্রেই, যে সমান কিনা। এখানে একটা কনসেপ্ট একটু পরিষ্কার করে দেই, দেখেন। আমরা তো জানি যে বস্তুর সব বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি কাজ করে, কিন্তু এইখানে ডিফারেন্ট কেন বলি, দেখেন। এ একটা আলাদা বস্তু, বি একটা আলাদা বস্তু, এই জন্য এদের এই ডি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি এক হবে না। যখন আপনি এ বিন্দুর জন্য করবেন, এই বিন্দুর প্রত্যেকটা পয়েন্টে শক্তি সংরক্ষণশীলতা নীতি সে মানবে। আবার যদি আপনি বি বস্তুর ক্ষেত্রে কল্পনা করেন, বি বস্তুর জন্য কল্পনা করেন, এই বি বস্তুর প্রত্যেকটা পয়েন্টে শক্তি সংরক্ষণশীলতার নীতি মানবে। কিন্তু এ বি দুইটা আলাদা বস্তু, এ বি বস্তু আলাদা, এ বস্তু আলাদা, এই জন্য ডি পয়েন্টে এদের শক্তি সমান হবে না। আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।